আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস প্রাচীন গ্রিক সভ্যতার উপর। প্রাচীন গ্রিক সভ্যতা সম্পর্কে আমরা আজকে ধারণা লাভ করব এবং নিজেদের মেধা বিকাশের চেষ্টা করব। এটি হচ্ছে যে প্রাচীন গ্রিক সভ্যতার একটি স্থাপনা, যে মানব সভ্যতার ইতিহাসে যে কয়টি দেশের মানুষ তাদের উজ্জ্বল অতীতের জন্য ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে, তাদের মধ্যে গ্রিকরা ছিল অন্যতম। গ্রিকরা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের দ্বারা প্রাচীনকালে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। এই সভ্যতায় রয়েছে উদারতার মহান দৃষ্টান্ত, হিংস্রতার হাতে আছে মহৎ সৃষ্টি, ন্যায় রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের স্পৃহা এবং সত্যের জন্য অসত্যের কাছে আত্মবলিদানের ইতিহাস। এদেশে জন্ম নিয়েছে মহাকবি হোমার, যাকে বলা হয় ব্লাইন্ড বার্ড। এখানেই ভূমিষ্ঠ হয়েছেন বিখ্যাত জ্ঞান তাপস দার্শনিক সক্রেটিস। স্থাপত্য ভাস্কর্যের অবিস্মরণীয় দিকপাল ইকটিনাচ, ফিদিয়াস, রাজনৈতিক মঞ্চের অপ্রতিদ্বন্দ্বী প্রকৌশলী থেমিস, টকলস, অ্যারিস্টোটাইডিস ও পেরিক্লিস, সাহিত্যের অনির্বাণ জ্যোতিষ্ক সফোক্লিস, অ্যারিস্টোফেলেস, ইউরিপাইডিস প্রমুখ, দর্শনের শিখাগ্নি প্লেটো ও অ্যারিস্টটল, এবং সেই সাথে আছে ইতিহাসের জনক হেরোডোটাস এবং থুকিডাইডিস। প্রাচীন গ্রিসের ভৌগোলিক অবস্থান, এখানে আমরা একটি ম্যাপ দেখতে পাচ্ছি। এটি হচ্ছে যে প্রাচীন গ্রিস সভ্যতা। এখানে গড়ে উঠেছিল প্রাচীনকালে গ্রিক সভ্যতা। এখানে আছে আড্রিয়াটিক সাগর, তারপরে এই পাশে আছে হচ্ছে যে ভূমধ্য সাগর, এবং তারপরে আছে আয়োনিয়ান সাগর। প্রাচীনকালে গ্রিসকে বলা হতো হেলাস। এটি ইউরোপের দক্ষিণে অবস্থিত অসংখ্য দ্বীপের সমন্বয়ে দেশটি গঠিত। এটিকে বলা হচ্ছে যে দ্বীপরাষ্ট্র। তো ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে এ দুটি দেশের সাথে হেলেনিক এবং হেলেনিস্টিক সংস্কৃতি জড়িয়ে আছে। এখানে আমরা একটু বড় ম্যাপে গ্রিক সভ্যতা দেখতে পাচ্ছি। এই যে এখানে এটি হচ্ছে যে এথেন্স, বর্তমান গ্রিসের রাজধানী, এবং প্রাচীনকালে গ্রিসের নগর রাষ্ট্র, এবং এটি হচ্ছে স্পার্টা। এই দুটি বিখ্যাত ছিল, অন্য গুলো ছিল। তো এই যে এখানে আছে, এই যে আমরা এখানে দেখছি আড্রিয়াটিক সি আছে, এখানে মেডিটেরিয়ানিয়ান সি আছে, আর এবং এজিয়ান সাগর আছে। এজিয়ান সাগর এটি এখানে আছে। গ্রিসের প্রধান শহর এথেন্সকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে ওঠে তাকে বলা হয় হেলেনিক সংস্কৃতি। গ্রিসের প্রধান শহর এথেন্সকে কেন্দ্র করে যে সংস্কৃতির বিকাশ ঘটে, চর্চা হয়, তাকে বলে হেলেনিক সংস্কৃতি। হেলেনিক যুগের পরিধি ছিল খ্রিস্টপূর্ব 337 অব্দ পর্যন্ত। এরপর গ্রিস চলে যায় মেসিডোনিয়ার অধিপতি আলেকজান্ডারের অধীনে। একটু আমরা দেখে যাই ম্যাপে, যে মেসিডোনিয়া এখানে রাজ্য আমরা দেখতে পাচ্ছি। এর অধিপতি হচ্ছে যে আলেকজান্ডারের অধীনে চলে যায়। মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার তার সাম্রাজ্যব্যাপী হেলেনিক সংস্কৃতি ছড়িয়ে দেন। এ সময় মিশরে আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে গ্রিক সংস্কৃতি এবং অগ্রিক সংস্কৃতির মিশ্রণে নতুন এক সংস্কৃতির জন্ম হয়, এবং একেই বলে হচ্ছে হেলেনিস্টিক সংস্কৃতি। অর্থাৎ হেলেনিক সংস্কৃতি হচ্ছে যে গ্রিসের এথেন্স শহরকে কেন্দ্র করে যে সংস্কৃতির বিকাশ ঘটে তাকে হেলেনিক সংস্কৃতি বলে, এবং পরবর্তীতে গ্রিস যখন মেসিডোনিয়ার অধিপতি আলেকজান্ডারের অধীনে চলে যায়, তখন এই হেলেনিক সংস্কৃতি এবং আরো কিছু
সংস্কৃতির জন্ম হয় তাকে বলা হচ্ছে হেলেনিস্টিক সংস্কৃতি। তো গ্রিক জাতির উৎস, ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলে এক মেষপালক গোষ্ঠী ছিল গ্রিক জাতির পূর্বপুরুষ। দানিব নদীর তীরে তৃণভূমিতে এদের বসবাস ছিল। খ্রিস্টপূর্ব 3000 অব্দের দিকে তারা নতুন অঞ্চলের সন্ধানে বেরিয়ে পড়ে। ধীরে ধীরে তারা সমগ্র ইজিয়ান অঞ্চল দখল করে নেয়। দীর্ঘদিন পরে ইজিয়ান অঞ্চল এবং গ্রিক উপদ্বীপে আধিপত্য বিস্তারকারী এ জাতি বিভিন্ন নামে পরিচিতি লাভ করে, যেমন হচ্ছে যে এচিও, আয়োনীয়, ইলিয় এবং ডরীয়। খ্রিস্টপূর্ব 1150 থেকে 1000 অব্দের মধ্যে মূল গ্রিস ডরীয়দের অধীনে চলে যায়। ডরীয় তত্ত্বাবধানে ধীরে ধীরে গ্রিসে একটি শক্তিশালী ইন্দো ইউরোপীয় গ্রিক জাতির জন্ম হয়। তারা 338 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সভ্যতার বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছে। গ্রিসের হচ্ছে যে রাজনৈতিক ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটি আছে যে হোমারীয় যুগ। এই হোমারীয় যুগ হচ্ছে যে গ্রিক মহাকবি হোমারের কে কেন্দ্র করে যুগ বিভাজন করা হয়েছে। এর সময়কাল 1200 থেকে খ্রিস্টপূর্ব 1200 থেকে 800 অব্দ পর্যন্ত। এই যুগ সম্পর্কে মূল উৎসের সন্ধান দিয়েছেন গ্রিক মহাকবি হোমার। তার রচিত মহাকাব্য ইলিয়ড ও ওডিসি এ যুগের মুখ্য প্রতিনিধিত্ব করেছে। হোমারীয় যুগে গ্রিসের অর্থনীতির মূল উৎস ছিল কৃষি ও পশুপালন। রাজার পরে সমাজে আরো 2টি শ্রেণী ছিল, একটি হচ্ছে অভিজাত শ্রেণী আর একটি হচ্ছে নিম্ন শ্রেণী। অভিজাত শ্রেণী বা উচ্চ শ্রেণীতে বসবাস করত পুরোহিত এবং অভিজাত বর্গ, আর নিম্ন শ্রেণীতে ছিল কৃষক, শ্রমিক, দিনমজুর এগুলো। এ সময় গ্রিসে গ্রাম সংস্কৃতি ছিল। খ্রিস্টপূর্ব 800 অব্দে গ্রিসে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র গড়ে ওঠে। জনসংখ্যা সীমারেখার দিক থেকে নগর রাষ্ট্রের সমূহ ছিল ভিন্ন প্রকৃতির, অর্থাৎ একটি নগর রাষ্ট্রের সাথে আরেকটি নগর রাষ্ট্রের কোনো মিল ছিল না। এদের মধ্যে শীর্ষস্থানীয় ছিল স্পার্টা ও এথেন্স। এ সম্পর্কে পরে আসছি। গীতি কবিতার যুগ। গীতি কবিতার যুগের হচ্ছে সময়কাল খ্রিস্টপূর্ব 800 থেকে খ্রিস্টপূর্ব 500 অব্দ পর্যন্ত। হোমারীয় যুগের পরেই এ যুগ শুরু হয়। এ যুগে গ্রিকরা ভৌগোলিক বিস্তৃতির ক্ষেত্রে এক অসাধারণ সাফল্য অর্জন করে। এ সময় তারা পূর্ব দিকে কৃষ্ণ সাগর ও পশ্চিমে স্পেন পর্যন্ত সামরিক অভিযান চালায়। উল্লেখ্য, হোমারীয় যুগে জনসংখ্যা বৃদ্ধির ফলে ভূমির চাহিদাও ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তাছাড়া দূর দূরান্তের সম্বন্ধে তাদের হচ্ছে জানার ব্যাপক উৎসাহ আগ্রহ ছিল। এর পাশাপাশি সমুদ্রপথে বাণিজ্যের প্রয়োজনেও তারা বিভিন্ন দেশে যাতায়াত করতে এবং ভূমধ্যসাগরীয় সাগরীয় উর্বর ও সমৃদ্ধ অঞ্চলের সাথে পরিচিত হয়। যে অঞ্চলটি ছিল ভৌগোলিক অবস্থান ও আবহাওয়াগত দিক থেকে গ্রিকদের জন্য উপনিবেশ স্থাপনের জন্য অত্যন্ত উপযোগী স্থান। এইসব স্থানের সন্ধানে তারা চালাচ্ছিল হচ্ছে যে গীতি কবিতার যুগে। খ্রিস্টপূর্ব 750 থেকে 550 অব্দের মধ্যে গ্রিসের মূল ভূখণ্ড থেকে ইজিয়ান সাগরের উপকূল ভাগ, কৃষ্ণ সাগর, উত্তর আফ্রিকা, সিসিলি এবং স্পেনে বসতি গড়ে তোলে। এ যুগে রাজনৈতিকভাবে স্পার্টা এবং এথেন্সের উদ্ভব হয় এবং গ্রিসের বহু কবি অনেক গীতি কবিতা রচনা করেন। এসব গীতি কবির মধ্যে কবিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ক্লাসিক্যাল যুগ 500 খ্রিস্টপূর্ব 500 থেকে 338 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। গীতি কবিতার যুগের পরে এটি শুরু হয়। এই যুগের বড় বৈশিষ্ট্য ছিল যুদ্ধ বিগ্রহ। বিভিন্ন দেশের সাথে যুদ্ধ বিগ্রহ, বিশেষ করে গ্রিসের সাথে পারস্যিকদের যুদ্ধ হয় এবং পেলোপনেসের যুদ্ধ এ সময় গুরুত্বপূর্ণ ছিল। গ্রিক এবং পারস্যিক যুদ্ধে গ্রিকরা জয় করে এবং পারস্যিকরা ব্যাপকভাবে ভরাডুবি ঘটে। নগর রাষ্ট্র গ্রিস নগর রাষ্ট্র। গ্রিস দেশটি হচ্ছে যে আয়তনে খুব ছোট। মূল দেশটি মাত্র 25,000 বর্গ মাইলের মতো হবে। তবে প্রাচীন গ্রিসে কোনো অখণ্ড রাষ্ট্র ছিল না। এখানে হচ্ছে যে অনেকগুলো ছোট ছোট নগর রাষ্ট্র ছিল। সারা গ্রিসে ছিল ছোট বড় অনেক পাহাড়ও ছিল। উত্তর দিকের সীমানা অনেকটা ক্যাম্ব্রিয়ান পাহাড়ের দখলে ছিল। এ সময় উদ্ভূত পিন্ডার্স পর্বতমালা মধ্য গ্রিসের মধ্যে ছড়ানো ছিল। থেসালিসের উত্তরে ছিল অলিম্পাস পর্বত। গ্রিকরা একে বিশ্বের সর্বোচ্চ পর্বত বলে মনে করত এবং তারা বিশ্বাস করত যে এই কুয়াশাচ্ছন্ন পর্বত শীর্ষে দেবতাদের আবাসস্থল ছিল।
নদী নালা গ্রিসে নেই বললেই চলে। শত শত দ্বীপ ছিল যে গ্রিসে, বিচ্ছিন্ন পাহাড় ঘেরা খন্ড খন্ড অংশের অধিবাসী গ্রিকগণ ছিল আঞ্চলিকভাবে গভীরভাবে আচ্ছন্ন। ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ তাদের মধ্যে প্রবল ছিল। ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ থেকেই তাদের স্বাধীনতার স্পৃহা জন্মেছিল। এই জন্য গ্রিস বিভিন্ন ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। আর এসব হচ্ছে যে ক্ষুদ্র নগর রাষ্ট্রই ছিল হচ্ছে যে স্বাধীন। স্পার্টার অবস্থান দক্ষিণ গ্রিসের পেলোপনেসাস অঞ্চলে। এর আয়তন ছিল 3360 বর্গ মাইল। স্পার্টা অর্থ কর্ষিত বা বোনা জমি। এই নগররাষ্ট্র প্রতিষ্ঠা করেন ডরিয়েগন। এটি ছিল সামরিক শাসিত নগররাষ্ট্র। এর রাষ্ট্রনেতারা ছিল স্বৈরাচারী। তারা হচ্ছে সমস্ত হচ্ছে যে প্রগতি বিরোধী ছিল, কোনো সংস্কার তারা পছন্দ করেনি। 800 খ্রিস্টপূর্বাব্দে ডরিয়েগন স্থানীয়দের পরাজিত করে স্পার্টা দখল করে এবং তাদেরকে দাসে পরিণত করে এবং এই শ্রেণীকে বলা হতো হেলোট। স্পার্টান এখানে একটা যোদ্ধার ছবি দেখানো হচ্ছে। ডরিয়েগন স্পার্টান নামে পরিচিতি লাভ করে। হেলোটগণ তাদেরকে ঘৃণা করত। এখানকার শাসক ছিল স্বৈরাচারী এবং প্রগতি বিরোধী। শাসন ব্যবস্থা ছিল এক নায়কতান্ত্রিক, রাজার হুকুমই ছিল হচ্ছে সব। এসব ব্যবস্থা পরিচালনা করতে দুইজন রাজা। এখানে ছিল একটি অভিজাত পরিষদ এবং একটি সাধারণ পরিষদ। স্পার্টার যোদ্ধা দেখানো হচ্ছে। এথেন্স গ্রিক সভ্যতার উন্নয়নে বিকাশের সবচেয়ে বড় ভূমিকা পালন নগররাষ্ট্র এথেন্স। কারণ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসে এবং গ্রিসের হচ্ছে যে এথেন্স নগরকে কেন্দ্র করে। ডরিয় আক্রমণে এথেন্সের রাজা কড্ডাসের মৃত্যুর পর ক্ষমতা চলে যায় অভিজাতদের হাতে। এই সময় রাষ্ট্র ব্যবস্থাকে বলা হতো হচ্ছে যে অভিজাততন্ত্র। রাষ্ট্র পরিচালনার জন্য তখন দুটি সংসদ ছিল এথেন্সে। একটি ছিল গোত্রপ্রধানদের দ্বারা, সেটিকে বলা হতো এরিওপ্রেগাস, এবং সাধারণ নাগরিকদের দ্বারা গঠিত একটি পরিষদ ছিল যেটাকে বলা হতো এক্লেশিয়া। প্রশ্ন আসতে পারে এরিওপ্রেগাস কি? এরিওপ্রেগাস হচ্ছে যে প্রাচীনকালে এথেন্সে গোত্রপ্রধানদের দ্বারা পরিচালিত সংসদকে বোঝানো হতো। আর এক্লেশিয়া হচ্ছে যে গ্রিসে এথেন্সের সাধারণ নাগরিকদের দ্বারা গঠিত সংসদকে এক্লেশিয়া বলা হতো। ধর্ম গ্রিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ধর্ম বিশাল ভূমিকা পালন করে। গ্রিকরা হচ্ছে যে বিভিন্ন দেবদেবীতে বিশ্বাসী ছিল। তাদের মধ্যে 12টি দেবতার অস্তিত্ব পাওয়া যায়। তারা বিভিন্ন প্রাকৃতিক শক্তির পূজা করত এবং সেই সাথে পূজা করত তাদের হচ্ছে যে পুরাণে লিখিত বিভিন্ন বীরদের কাহিনী। এই বীরদেরও তারা পূজা করত। তাদের প্রতিটি অঞ্চল এবং নগরের জন্য আলাদা আলাদা দেবতা ছিল। তাদের 12 জন দেবতার মধ্যে 4 জন ছিল প্রধান। এই দেবতাগুলোর নাম হচ্ছে যে জিউস ছিল তাদের হচ্ছে যে প্রধান দেবতা। তিনি ছিল রাষ্ট্র এবং বিদ্যুতের দেবতা। এরপরে ছিল এপোলো ছিল সূর্য দেবতা। এই দেবতা সঙ্গীত এবং জীবনের দেবতা হিসেবে পরিচিত ছিল। পসিডন ছিল সাগরের দেবতা। এথেনা ছিল জ্ঞানের দেবতা। এছাড়া বায়ুর দেবতা হিসেবেও এথেনার ভূমিকা ছিল। এছাড়া আরো কিছু দেবতা ছিল, যেমন আরাস ছিল হচ্ছে যুদ্ধের দেবতা। অ্যাফ্রোডাইট ছিল প্রেমের দেবতা। আসকুলাপিয়াস ছিল হচ্ছে যে আরোগ্য লাভের দেবতা। হিপিস্টাস ছিল আগুনের দেবতা এবং তাদের একজন দেব দূত ছিল যাকে বলা হতো হারমেস। কিন্তু ধর্মীয় আরাধনা হিসেবে বিভিন্ন অনুষ্ঠান তারা হচ্ছে যে ফল, ফুল, শস্য এবং মদ উৎসর্গ এবং তাদের ধর্মীয় সঙ্গীতে প্রার্থনা অন্তর্ভুক্ত ছিল। তবে গ্রিসে কোনো পুরোতন্ত্র গড়ে ওঠেনি। পারিবারিক যে পূজা অর্চনা সেগুলো হচ্ছে যে পরিবারের প্রধানের মাধ্যমে অনুষ্ঠিত হতো এবং রাষ্ট্রীয়ভাবে ধর্ম অনুষ্ঠান পরিচালিত করত নগর ম্যাজিস্ট্রেট। গ্রিসের পুরোহিতদের যাবতীয় কর্তৃত্ব রাষ্ট্রের হাতে ছিল। রাষ্ট্র নিয়োজিত কর্মকর্তা মন্দিরের সম্পত্তি, অর্থ, দাস প্রভৃতি রক্ষণাবেক্ষণ এবং তারা হচ্ছে যে এগুলো নিয়ন্ত্রণ করত। দেবতাদের আরাধনার জন্য চমৎকার সব মন্দির তৈরি করা হতো। মন্দিরের ভেতর দেবমূর্তি রাখা হতো। উৎসবের সময় সব দেবমূর্তিকে পরিচ্ছন্ন কাপড় পরানো হতো। ধর্মীয় আরাধনা হিসাবে এই সময় ধর্ম শোভাযাত্রা ছিল, তাদের প্রার্থনা ছিল, বিভিন্ন দেবতাদের নামে উৎসর্গ করা হতো মন্দিরে এবং ধর্মভোজের এই সময় ব্যবস্থা ছিল। ধর্ম অনুষ্ঠানকালীন সময় বিশাল আকারের খাবারের ব্যবস্থা ছিল। পূজার সময় মন্দিরে বাদ্যযন্ত্র এই সময় বাজানো হতো। শিক্ষা গ্রিকরা হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি অগ্রসর ছিল। তারা ছিল হচ্ছে জ্ঞানী এবং গুণী। তারা নৈতিক এবং ধর্মীয় শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিত। তাদের কেউ কেউ মনে করতো যে সুশিক্ষিত মানুষের হাতেই রাষ্ট্র ও সমাজের দায়িত্ব প্রদান করা উচিত। সরকারের চাহিদা এবং লক্ষ্য অনুযায়ী শিক্ষা ব্যবস্থাও থাকা উচিত এবং সুনির্দিষ্ট লক্ষ্যে সরকার শিক্ষা ব্যবস্থা পরিচালনা করবে। আনুগত্য এবং শৃঙ্খলা লাভ ছিল হচ্ছে যে শিক্ষার প্রধান উদ্দেশ্য।
স্বাধীন গ্রিসরা হচ্ছে তাদের 7 বছর বয়সে তাদের হচ্ছে যে ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠাতো। ধনী ব্যক্তিদের সন্তান 18 বছর পর্যন্ত পড়ালেখা করতে পারে, কিন্তু এটি সবার জন্য সমান ছিল না। যেমন যারা কৃষক এবং কারিগর তাদের হচ্ছে সন্তানরা শুধু প্রাথমিক শিক্ষা লাভ করতো, আর এদিকে দাসদের সন্তানরা স্কুলে যেতেই পারতো না। মেয়েদের পড়ালেখারও কোনো সুযোগ ছিল না। তাদের হচ্ছে শিক্ষা ব্যবস্থা চরম বৈষম্য লক্ষ্য করা যায়। তাদের হচ্ছে যে গ্রিক কিছু হচ্ছে যে অ্যালফাবেট আছে, এবং বর্তমান কালেও কিছু কিছু ব্যবহৃত হয়, যে বেটা আছে, যে গামা, এইসব হচ্ছে যে অ্যালফাবেট আছে। সাহিত্য ছিল হচ্ছে যে গ্রিকদের হচ্ছে যে অমূল্য সম্পদ। গ্রিকদের ছিল হচ্ছে ভাব ও কল্পনা বিলাসী জাতি, এবং তাদের বীরযোদ্ধাদের জীবন কাহিনীর প্রতি ছিল তারা শ্রদ্ধাশীল। আবার এবং এই সবগুলোই তাদের হচ্ছে যে সাহিত্যে স্থান লাভ করে। কাল্পনিক কাহিনী, নিজেদের ঐতিহ্য এবং বীরত্ব গাথা নিয়ে তারা সাহিত্যিকগণ সাহিত্য রচনা করত। গ্রিক কবি হোমার খ্রিস্টপূর্ব 9ম শতকে তার বিখ্যাত মহাকাব্য ইলিয়ড ও ওডিসির মাধ্যমে এশিয়া মাইনরের ট্রয় কিভাবে গ্রিক জাতি কর্তৃক ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সেই কাহিনী তিনি তার হচ্ছে মহাকাব্যে বর্ণনা করেছেন। হোমারের তার মহাকাব্যে বিভিন্ন দেবদেবীরও বিবরণ অন্তর্ভুক্ত করেছেন। ক্রমে ক্রমে হোমারের মহাকাব্য গ্রিকদের নিকট ধর্মগ্রন্থ হিসেবে পরিচিত হতে থাকে। তবে হেসিওডের লেখনীতে কুসংস্কার এবং কিংবদন্তির পরিমাণ অনেকটা কম ছিল। গীতিকবি সাপ্পো পিন্ডার গীতিকাব্যে জনগণের জীবনধারা প্রতিফলিত হয়। এবং তাদের হচ্ছে যে আরেকটি হচ্ছে যে সাহিত্যের বিষয় ছিল, যেমন অ্যাশপ সেইবেল। এখানে হচ্ছে যে মানুষ হচ্ছে যে পশু এখানে সব একসাথে তারা মিলেমিশে থাকে, এই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। নাটকের ক্ষেত্রে হচ্ছে যে গ্রিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা অনেক অগ্রগণ্য ছিল বলা চলে। তারাই হচ্ছে যে মঞ্চ নাটকের প্রথা প্রচলন করেছে। উন্মুক্ত মাঠে প্রায় বৃত্তাকার মঞ্চে তারা হচ্ছে যে অভিনয় করত। স্কাইলাস প্রমিথিয়াস বাউন্ড আগমিনার নামে 2টি নাটক রচনা করেন। গ্রিক নাট্য জগতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন সফোক্লিস। তিনি 100টির বেশি নাটক রচনা করেন। এন্টিগোনের ইলেকট্রা ছিল তার হচ্ছে যে বিখ্যাত নাটক। আরেকজন নাট্যকার ছিলেন ইউরিপিডিস। মিলনাত্মক ব্যঙ্গাত্মক রচনায় পারদর্শী ছিলেন অ্যারিস্টোফেনেস। তাদের হচ্ছে যে এই যে নাটক যে মঞ্চস্থ হতো, এবং হচ্ছে যে নাটক এখানে হচ্ছে যে 2টি পার্ট দেখানো হচ্ছে। নাটক এখানে তাদের নাটক মঞ্চ দেখানো হচ্ছে, এবং নাটক হচ্ছে মঞ্চস্থ করার পূর্বে তারা যে হচ্ছে যে বন্দনা গীত গাইতো, উপরে হাত তুলে সেই বন্দনা গীতের ছবি এখানে দেওয়া আছে। সফোক্লিসের ওডিপাস নাটকটি এখানে ছবিটা দেওয়া আছে। ইতিহাসের হচ্ছে যে জন্মভূমি আসলে গ্রিস, কারণ হচ্ছে যে এখানকার ঐতিহাসিক হেরোডোটাস হচ্ছে যে ইতিহাসের জন্ম দেন, এবং তাকে ইতিহাসের জনক বলা হয়। ইতিহাস চর্চায় গ্রিকদের ভূমিকা অগ্রগণ্য। বিশেষ করে হেরোডোটাস এবং পরবর্তীতে থুকিডাইডিস ছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক ও ইতিহাস চর্চার প্রতিকৃত। হেরোডোটাসকে বলা হচ্ছে যে ইতিহাসের জনক। হিস্টোরিয়া শব্দের অর্থ হচ্ছে যে অনুসন্ধান। হিস্টোরিয়ার পরিবর্তিত রূপে পরবর্তীতে হিস্ট্রি হয়। আর হিস্ট্রি বা ইতিহাসকে অনুসন্ধান অর্থে সর্বপ্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তার বিখ্যাত ইতিহাস গ্রন্থের নাম ছিল হিস্ট্রি অব দ্য পার্সিয়ানস। পারস্যের বিরুদ্ধে গ্রিকদের যুদ্ধ সম্পর্কে তিনি যা দেখেছেন, শুনেছেন এবং অনুসন্ধান চালিয়ে তথ্য সংগ্রহ করেছেন, তার একটি মনোজ্ঞ বিবরণ তিনি তার গ্রন্থে তুলে ধরেছেন। এই গ্রন্থটি পৃথিবীর ইতিহাসে লিখিত প্রথম ইতিহাস গ্রন্থ। এই গ্রন্থ হচ্ছে যে 9টি উপখণ্ডে গ্রন্থটি বিভক্ত ছিল। এর মধ্যে প্রথম খণ্ডে ছিল হচ্ছে যে রাজা সাইরাসের যে কাহিনী, দ্বিতীয় খণ্ডে ছিল মিশর সম্পর্কে, তৃতীয় খণ্ডে পারস্যের অভ্যন্তরীণ বিবাদ ও সম্রাট দারুইসের সিংহাসন আরোহণ সম্পর্কে, চতুর্থ খণ্ডে ছিল সাইথিয়ার বাসস্থান, পঞ্চম খণ্ডে আয়োনিয়ান বিদ্রোহ, ষষ্ঠ খণ্ডে ছিল ম্যারাথন যুদ্ধ, সপ্তম খণ্ডে পার্সিয়ান সম্রাট জারেক্স কর্তৃক গ্রিস আক্রমণ এবং থার্মোপিলের যুদ্ধে তার হচ্ছে যে সামরিক সাফল্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে। অষ্টম খণ্ডে সালামিসের যুদ্ধ ও গ্রিকদের ভাগ্য বিপর্যয়, এবং সর্বশেষ খণ্ডে অর্থাৎ নবম খণ্ডে পারস্যের বিরুদ্ধে গ্রিকদের বিজয়ের কাহিনী বলা হয়েছে। হেরোডোটাসের নিকট ইতিহাস ছিল মানব জীবন সম্পর্কিত বিদ্যা। মানব জীবনের সামগ্রিক বিষয় ইতিহাসে স্থান পাবে। আর ইতিহাসকে বলা হচ্ছে যে
লিভিং পাস্ট বা জীবন্ত অতীত বলা হয়। পূর্বের সমস্ত কাহিনী আমাদের হচ্ছে যে সম্মুখে ইতিহাস হয়ে ধরা যায়। তিনি সর্বদা কিংবদন্তিমূলক রচনা লেখার পরিবর্তে অনুসন্ধানের মাধ্যমে ইতিহাস লেখার হচ্ছে যে মনোযোগী হয়েছিলেন। তার প্রচেষ্টা ইতিহাস রচনা হচ্ছে পরবর্তীতে তার প্রচেষ্টা ইতিহাস রচনার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি প্রবর্তিত হয়েছিল। এবং থুকিডাইডিস ছিলেন হচ্ছে যে অপর একজন গ্রিক ঐতিহাসিক। তার গ্রন্থ ছিল হিস্ট্রি অব দ্য পেলোপনেসিয়ান ওয়ার। পেলোপনেসীয় যুদ্ধের উপর এই গ্রন্থটি লেখা ছিল। তিনি নিরপেক্ষভাবে এথেন্স স্পার্টার দস্তুটি তার গ্রন্থে তুলে ধরেছেন। তার বৈশিষ্ট্য ছিল হচ্ছে নিরপেক্ষতা। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে তিনি হচ্ছে ইতিহাস রচনা করেন। যুক্তিগ্রাহ্য এবং প্রামাণিক বিষয়গুলো তার ইতিহাসে স্থান পায়, এই জন্য তার ইতিহাসকে বৈজ্ঞানিক ইতিহাস বলা হয়। এবং থুকিডাইডিসকে বলা হচ্ছে যে বৈজ্ঞানিক ইতিহাসের জনক। দর্শনের ক্ষেত্রে অবদান, দর্শন শাস্ত্রে গ্রিকদের অবদান অনেক বেশি ছিল। মূলত তারাই দর্শন শাস্ত্রের স্রষ্টা। যদিও এর আগে মিশর, সুমেরীয়, হিব্রু সভ্যতার সময় দর্শনের বিভিন্ন বিষয় আমরা দেখেছি, কিন্তু পরিপূর্ণ দর্শনের উপহার দেন গ্রিকরা এবং তাদের দর্শন ছিল অনেক সুদূর প্রসারী। প্রাকৃতিক নানা বিষয়ে ভাবতে গিয়ে গ্রিসের দার্শনিকরা দর্শনের জন্ম দেন। বিভিন্ন কার্যকরণ, সূত্র, নীতি নির্ধারণ, বাস্তবতা, প্রাকৃতিক ও নৈতিক আইন প্রভৃতি নিয়ে এখানে দর্শনের আলোচনা হতো। গ্রিক চিন্তাবিদকে মানুষ বিশ্বব্রহ্মাণ্ডের উদ্ভব ও বিকাশের বিষয়গুলি নিয়েও আলোচনা করতে গিয়ে বিশ্বকে একটি সমৃদ্ধ দর্শন উপহার দিয়েছেন। সক্রেটিস পূর্ব দর্শন ছিল পৃথিবীর বিভিন্ন সমস্যার ব্যাখ্যা। এ সময় গ্রিক চিন্তার ক্ষেত্র জুড়ে ছিল কিভাবে পৃথিবী অস্তিত্ব নিয়ে টিকে আছে এবং কিভাবেই বা এর বিবর্তন ঘটেছে। এক্ষেত্রে যিনি প্রথম এগিয়ে আসেন তিনি ছিলেন সিলোটাসের দার্শনিক থেলিস, যাকে বলা হচ্ছে যে দর্শনের জনক বলা হয়। তিনি 558 খ্রিস্টপূর্বাব্দে সূর্যগ্রহণের বৈজ্ঞানিক কারণ বিশ্লেষণ করেছিলেন। তিনি সূর্যগ্রহণ সম্পর্কে বৈজ্ঞানিক হচ্ছে যে তথ্য দিয়ে বলেন যে সূর্যগ্রহণ আসলে মানুষের পাপের কারণে হয় না, এটি প্রাকৃতিক নিয়মে ঘটে থাকে। পানি সবকিছুর উৎস বলে তিনি হচ্ছে যে ঘোষণা করেন। থেলিস ছিলেন প্রাক সক্রেটিস যুগের প্রধান দার্শনিক। থেলিসের অসমতা কাজে এগিয়ে নিয়ে যান তার শিষ্য অ্যানাক্সিমান্দার। অ্যানাক্সিমান্দার মনে করতেন যে বিশ্বব্রহ্মাণ্ড বিশাল ও সীমাহীন এক শক্তি দ্বারা পরিচালিত। থেলিস ও অ্যানাক্সিমান্দারের চিন্তাধারা প্রাক সক্রেটিস দর্শন নামে পরিচিত। সফিস্ট পৃথিবীর সৃষ্টি, গাছপালা, জীবজন্তু এবং মানুষের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে চিন্তার ক্ষেত্রে প্রাচীন গ্রিসের এক যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটে এবং এদেরকে বলা হয় সফিস্ট। তাদের মতে যে দার্শনিকদের যে কোনো বক্তব্যই চূড়ান্ত এবং চিরসত্য নয়, এখানে অনেক অসত্য লুকিয়ে থাকে। সফিস্ট চিন্তাবিদরা ছিলেন গ্রিসের যুক্তিবাদের শিক্ষক। তারা তাদের বর্ণিত বক্তব্য তিনি হচ্ছে যে প্রমাণ, এভাবে তারা হচ্ছে গ্রিসের চিন্তার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি প্রবর্তন করেন। সফিক দার্শনিকগণ তরুণ সমাজকে বুদ্ধিভিত্তিক চিন্তা এবং বক্তব্য প্রদানের শিক্ষা দিতেন, যেন তারা সমগ্র গ্রিক জাতিসত্তাকে উদ্বুদ্ধ করতে অনুপ্রাণিত করেন। সুবিখ্যাত বক্তা গ্রিক রাষ্ট্রনায়ক পেরিক্লিস সফিস্টদের দ্বারাই প্রভাবিত হয়েছিলেন। সফিস্টদের বৈজ্ঞানিক চিন্তাধারার পদ্ধতি ছিল যে বৃহৎ অর্থে গ্রিক জনসাধারণকে বৈজ্ঞানিক পথের দিকে ধাবিত করা। একজন হচ্ছে যে সক্রেটিস সর্বশ্রেষ্ঠ গ্রিক দার্শনিক, তিনি ছিলেন সফিস্ট ধারার দার্শনিক। তিনি ছিলেন এথেন্সের আদর্শ দার্শনিক ছিল যে আদর্শ রাষ্ট্র সৎ নাগরিক গড়ে তোলা ছিল দর্শনের হচ্ছে যে প্রধান বিষয়। তার শিক্ষার মূল কথা ছিল যে মানুষের বুদ্ধিবৃত্তি দিয়ে প্রত্যেকটি বস্তু যাতে মানুষ তার জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে সবকিছু হচ্ছে যে যাচাই করবে, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবে। চিন্তার ক্ষেত্রে আবেগ বর্জন করতে হবে এবং বিবেক থেকে অনুদান না পেলে কোনো কাজ শুধু কর্তৃপক্ষের হুকুমে করতে হবে। এটা হচ্ছে যে একজন সৎ নাগরিক বা ভালো নাগরিকের উচিত হবে না। কোনো কিছু হচ্ছে যে বিবেক দ্বারা হচ্ছে যে বিবেককে প্রশ্ন করতে হবে কাজটি সঠিক কিনা। কর্তৃপক্ষ ভুল বা খারাপ উপদেশ বা খারাপ নির্দেশও দিতে পারে, সেটি হচ্ছে যে এড়িয়ে চলা উচিত বলে দার্শনিক সক্রেটিস মনে করেন। তার মতে শুধু বয়সের কারণে কেউ রাষ্ট্রযন্ত্রের প্রধান হবে তা না,
বয়স বেশি হলে রাষ্ট্রের নায়ক হবে, রাষ্ট্রপতি হবে তা না, বরং হচ্ছে সম্মানিত আসন জ্ঞানী ব্যক্তিত্বের জন্য সংরক্ষণ থাকা উচিত। তিনি বলেন যে যদি হচ্ছে যে নির্বোধ পিতা তার সন্তানকে কোনো হচ্ছে যে নির্দেশ দেন, তাহলে সন্তানের পক্ষে সেটি হচ্ছে যে মানা উচিত না, সন্তানের পক্ষে সেটি যাচাই করে তারপরে মানা উচিত। নিজের বুদ্ধি এবং বিবেচনায় যা সঠিক মনে হবে একজন জ্ঞানী নাগরিকের তা অনুসরণ করা কর্তব্য বলে তিনি মনে করেন। প্লেটো ছিলেন সক্রেটিসের ছাত্র। খ্রিস্টপূর্ব 428 অব্দে তিনি হচ্ছে যে এথেন্সের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম অ্যারিস্টোক্লেস। প্লেটো নিজ চোখে দেখেছিলেন যে যুদ্ধে স্পার্টাদের বিরুদ্ধে এথেন্সের পরাজয়, এথেন্সের শাসন ব্যবস্থায় প্রতিক্রিয়াশীলদের ক্ষমতা দখল ও তথাকথিত গণতন্ত্রের নামে তার শিক্ষাগুরু সক্রেটিসের আত্মহত্যা, এগুলো তিনি সে সময় দেখেছিলেন। এই সমস্ত ঘটনা প্রভাব প্লেটোর জীবনের গতি পরিবর্তনে এক বিশাল ভূমিকা রেখেছিল। প্লেটোর জীবনে একটি মুখ্য উদ্দেশ্য ছিল সক্রেটিসের আদর্শকে যথার্থভাবে মানা এবং সেগুলো প্রয়োগ করা। তিনি সেগুলো প্রমাণও করার চেষ্টা করেছিলেন। তিনি দেখাতে চেয়েছিলেন যে রাজনীতি সক্রেটিসের মতো জ্ঞানী ব্যক্তিদের প্রয়োজন সবচাইতে বেশি। প্লেটো তার আদর্শ ও রাষ্ট্র ন্যায়ভিত্তিক রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বুঝিয়েছেন যে রাষ্ট্রের শাসন পরিচালনায় জ্ঞান প্রাধান্য পায়। এ সমস্ত আর এটি হচ্ছে প্লেটোর বিখ্যাত গ্রন্থ হচ্ছে যে রিপাবলিকের মূল কথা। রিপাবলিক গ্রন্থে এইসব বিষয়গুলো তিনি ইনক্লুড করেছেন। প্লেটো বিশ্বাস করতেন যে কোনো দেশের সরকার কাঠামো দার্শনিকদের নেতৃত্বে হওয়া বাঞ্ছনীয়, কারণ তারাই হচ্ছে যে প্রকৃত জ্ঞানের এবং গভীর জ্ঞানের অধিকারী। 386 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সে একটি একাডেমি তিনি প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে হচ্ছে যে গ্রিকদের হচ্ছে যে রাজনৈতিক শিক্ষার বিকাশ ঘটে। একাডেমিকে প্রাচীন পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়ে বলেও চিহ্নিত করা যায়। প্লেটো তার বিখ্যাত গ্রন্থ রিপাবলিকে রাজতন্ত্র, অভিজাততন্ত্র ইত্যাদি বিষয় সম্পর্কে বর্ণনা করেছেন। প্লেটোর অপর গ্রন্থ ছিল ডায়ালগস অফ সক্রেটিস। কারণ হচ্ছে যে প্লেটো সক্রেটিস নিজের জীবন দশায় কোনো গ্রন্থ রচনা করেনি, মূলত তার জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন তার ছাত্র প্লেটো। ডায়ালগস অফ সক্রেটিস গ্রন্থে তিনি বিভিন্ন বিষয়ে তার দীক্ষা গুরু সক্রেটিস চিন্তা ভাবনা সমন্বিতভাবে প্রকাশ করার চেষ্টা চালিয়েছেন। এছাড়া তার অপর গ্রন্থ নামটা দেওয়া হয়, তিনি মোট হচ্ছে 36টি গ্রন্থ রচনা করেন। অ্যারিস্টটল ছিল হচ্ছে যে প্লেটোর ছাত্র। সক্রেটিস ও প্লেটোর দার্শনিক চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যান। তিনি ছিলেন প্লেটোর ছাত্র, কিন্তু চিন্তা চেতনায় তিনি প্লেটোকেও অনেকটা ছাড়িয়ে গিয়েছিলেন। তিনি পলিটিক্স গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থের মাধ্যমে তিনি হচ্ছে যে আদর্শ নগরাষ্ট্র সম্পর্কে লিখতে গিয়ে প্লেটোকে অনুসরণ করেছেন। তবে এক্ষেত্রে তিনি অধিকতর বাস্তব ধর্মের বিভিন্ন বিষয়ও তুলে ধরেছেন। অ্যারিস্টটল এই সিদ্ধান্তে উপনীত হন যে তার আদর্শ রাষ্ট্রের মধ্যকার ভারসাম্য নির্ভর করে মেধাবী এবং শিক্ষিত লোকদের উপর। কারণ শিক্ষিত মেধাবী লোকরা চরমপন্থা সবসময় পরিহার করে চলেন, তারা সবসময় বিবেক বুদ্ধির দ্বারা ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। অন দ্য হেভেন তার হচ্ছে যে অপর একটি বিখ্যাত গ্রন্থ। এই গ্রন্থে তিনি আয়োনিয়ান গ্রিকদের অনুসন্ধিৎসার বিভিন্ন দিক আলোচনা করেছেন। খেলাধুলার ক্ষেত্রে গ্রিকদের হচ্ছে যে বিশাল অবদান লক্ষ্য করা যায়। তারাই হচ্ছে যে বিশ্বে বর্তমান সবচেয়ে বড় খেলা অলিম্পিক খেলার জন্ম দিয়েছিল। অলিম্পিক খেলাকে বলেছে যে গ্রেট শো অন দ্য আর্থ। খ্রিস্টপূর্ব 786 অব্দে এই খেলা গ্রিসে চালু হয়েছিল। প্রতি 4 বছর পর এই খেলা অনুষ্ঠিত হয়। গ্রিকদের নিকট থেকে আধুনিক বিশ্ব এই খেলা শিখেছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র এই খেলায় অংশগ্রহণ করে। আধুনিক রাষ্ট্রসমূহের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে এই খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞানের ক্ষেত্রে গ্রিকদের চরম উন্নতি লক্ষ্য করা যায়। বিখ্যাত দার্শনিক থেলিস নিজেই একজন বিজ্ঞানী ছিলেন, অর্থাৎ তিনি নিজে দার্শনিক এবং বৈজ্ঞানিক ছিলেন। তিনি সূর্যগ্রহণের বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করেছেন। কারণ তিনি আগে বলা হয়েছে যে আগে ধারণা ছিল যে মানুষের পাপের কারণে মনে হয় সূর্যগ্রহণ হয়, কিন্তু থেলিস প্রমাণ করেন যে না, এটি প্রাকৃতিক নিয়মেই হয়ে থাকে।
গ্রিক বিজ্ঞানীগণ একটা সাফল্যের সঙ্গে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন। মানচিত্রে তারা দেখিয়েছেন যে পৃথিবী সমুদ্র দ্বারা পরিবেষ্টিত, অর্থাৎ পৃথিবীর চতুর্দিকে সমুদ্র রয়েছে। তাছাড়া তারা এটাও ব্যাখ্যা করেছেন যে পৃথিবী একটি জ্যোতিষ্ক এবং তা নিজ গতিতে আবর্তিত হয়। পৃথিবী ও প্রাণীর উৎস সম্পর্কে তারা ব্যাখ্যা প্রদান করেছেন। গ্রিক গণিতবিদ পিথাগোরাস জ্যামিতির বিভিন্ন সূত্রগুলো প্রণয়নকারী এবং পৃথিবীর বৃত্তাকার তত্ত্বটি তিনি যে প্রদান করেন। বিজ্ঞানী অ্যানাক্সাগোরাস প্রথম ধারণা দেন যে সূর্য হচ্ছে উত্তপ্ত গলিত পাথরের পিণ্ড এবং চন্দ্র সূর্যের আলোতেই আলোকিত হয়। হিপোক্রাটাস ছিলেন একজন গ্রিক চিকিৎসা বিজ্ঞানী। তিনি শরীরবিদ্যার উপর গবেষণা করে রোগের যে প্রাকৃতিক কারণ নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন। স্থাপত্য শিল্পে গ্রিকদের যে অবদান লক্ষ্য করা যায়। গ্রিক খিলা এবং কলাম, গ্রিকরা খিলানো কলাম আবিষ্কার করে। চারকোনা ভিত্তির উপর দাঁড়ানো স্তম্ভগুলো ছিল কারুকার্য সমৃদ্ধ। তাদের খিলান গুলো খুব সুন্দর আকর্ষণীয় চিত্রকলায় পরিপূর্ণ ছিল। হেলেনীয় স্থাপত্যের উদাহরণ হলো যে গ্রিক ধর্ম মন্দির, এথেন্সে দেবী এথেনার মন্দির ছিল। ফিদিয়াস ছিলেন যে বিখ্যাত গ্রিক ভাস্কর। তিনি 70 ফুট উঁচু দেবী এথেনার মূর্তিটি নির্মাণ করেন এথেন্সে। এছাড়া আয়রন এবং প্রাক গিটেলেস অন্যতম ভাস্কর ছিলেন। তাদের যে স্থাপত্যিক নিদর্শন। পার্থেনিয়ন। গ্রিক রাষ্ট্রের সময় ভাস্করগণ ছিলেন যে খুবই সম্মানিত। তারা সুন্দর সুন্দর ভাস্কর্য নির্মাণ করতেন। গ্রিকগণ তাদের দেবতাদের মানুষের মতোই দেহধারী হিসাবে ধারণা করতেন। তাই দেবমূর্তি তৈরি করতে মানুষের মূর্তি গড়া গ্রিক ভাস্কর্যগণ বিশেষ পারদর্শী ছিলেন। এই ভাস্করদের মধ্যে ছিলেন যে মাইরন, ফিদিয়াস এবং প্রাক সিটেলেস। এদের মধ্যে ফিদিয়াস ছিলেন সবচেয়ে বিখ্যাত এবং আগেই বলা হয়েছে তিনি অপূর্ব সুন্দর এথেনা দেবীর মন্দির নির্মাণ করেন, যার উচ্চতা ছিল 70 ফুট। দেবী এথেনা মূর্তি সহ গ্রিসের শ্রেষ্ঠ দেবদেবীদের সমানে সাজানো হয়েছিল প্রাচীন গ্রিসের গুরুত্বপূর্ণ পার্থেনন মন্দির। পোটারির ক্ষেত্রে বা মৃৎশিল্পের ক্ষেত্রে যে গ্রিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের কিছু শিল্পের চিত্র এখানে দেখানো হচ্ছে। চিত্রগুলো দেখা যাচ্ছে যে তারা অত্যন্ত সুন্দরভাবে মৃৎপাত্র তৈরি করতেন এবং এই মৃৎপাত্রে বিভিন্ন ছবি তারা অঙ্কন করতেন। তো এই ছিল যে আজকের যে ক্লাস। তোমরা গ্রিক সভ্যতা সম্পর্কে বিস্তারিত ভাষায় পড়বা এবং সেই অনুসারে নিজেদের গড়ে তুলবা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস সমাপ্ত করছি।